আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়ের 14তম লেকচারটা নিব। আমরা গত 12 এবং 13তম লেকচারে কেপিকেসির রাশিমালার যে অঙ্কগুলো এগুলো আমরা দেখে এসেছি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পানির আয়নিক গুণফল। আমি টপিকসগুলো আগেই লিখেছি। পানির আয়নিক গুণফল অর্থাৎ আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আরেকটা হচ্ছে অম্ল ক্ষারকের বিয়োজন ধ্রুবক ও অম্ল ক্ষারকের তীব্রতা। ঠিক আছে, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অ্যাসিড অ্যান্ড বেস অ্যান্ড স্ট্রেংথ অ্যাসিড অ্যান্ড বেস, অর্থাৎ অম্ল এবং ক্ষারকের বিয়োজন ধ্রুবক, অম্ল ক্ষারকের কি তীব্রতা। আসলে আমরা যে আগে আমি বলেছিলাম, আমি যে অধ্যায় এই অধ্যায়টা যে পড়াচ্ছি চতুর্থ অধ্যায়টায়, আমাদের আগের পুরানো যে অধ্যায়টা আমি ইতিমধ্যে এর আগে যেটা আলোচনা করেছি রাসায়নিক গতিবিদ্যা, এটা কিন্তু আমাদের আগে পুরাতন সিলেবাসে আমরা যখন পড়াশোনা করছি এটা 13তম অধ্যায় ছিল রাসায়নিক গতিবিদ্যা। এটার ভিতরে আমরা আলোচনা করছি রাসায়নিক বিক্রিয়ার হার, অর্থাৎ এই যে সক্রিয়ণ শক্তি, রাসায়নিক বিক্রিয়ার গতিবিদ্যা ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করছি। তারপর ছিল আরেকটা অধ্যায় রাসায়নিক সাম্যাবস্থা, সেটার ভিতরে আমরা কেপি কেসি ইত্যাদি নিয়ে আলোচনা করছি। সে অধ্যায়টাও আমরা অলরেডি শেষ করেছি। আগে এগুলো ছিল আলাদা আলাদা অধ্যায়, এখন একটা অধ্যায়ের ভিতরে রাসায়নিক পরিবর্তন, এর ভিতরে অধ্যায়গুলো নামকরণ অধ্যায়গুলো আলাদা করে দিয়েছে। তারপর আমরা যেটা এখন পড়বো এটার নাম হচ্ছে অম্ল ক্ষারক রাসায়নিক সাম্যাবস্থা। এটা আমাদের সময় এটা ছিল 10তম অধ্যায়। তো আমরা সব কিছু আলোচনা করব। তারপর এই অম্লকারক রাসায়নিক সাম্যাবস্থার পরে আগের পুরাতন সিলেবাসের আরেকটা অধ্যায় এখানে আছে, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর। এই বড় বড় 5টা অধ্যায় নিয়ে এটা বা 4টা অধ্যায় নিয়ে এই চতুর্থ অধ্যায়টা গঠিত আগের পুরানো সিলেবাসে, বুঝছো। তারপর এটার সাথে শুরুতে অ্যাড করছে গ্রিন রসায়ন ও রাসায়নিক বিক্রিয়া, এটুক নতুন করে অ্যাড করছে। তো আগেই বলছি এটা অনেক বড় অধ্যায়। আমরা আজকে মনে করলাম পুরাতন সিলেবাসের একটা নতুন অধ্যায় ধরলাম, অম্লক্ষারক রাসায়নিক সাম্যাবস্থা বা অম্লক্ষারক সাম্যাবস্থা সেটা। আচ্ছা, যাই হোক, তাহলে আমার লেকচার শিটে দেখবা আমি শুরুতে আছে অ্যাসিড এবং ক্ষারকের শক্তি, ওর ভিতরে টপিকসগুলো আছে অম্ল ক্ষারকের বিয়োজন ধ্রুবক, আর পানির আয়নিক গুণফলটা আছে পরে। তো আমি আজকে পানির আয়নিক গুণফলটা সিলেবাসের আলোকে আলোচনা করব শুরু থেকে। দেখবা 70 পৃষ্ঠা আমার লেকচার শিটে 70 পৃষ্ঠার পানির আয়নিক গুণফল আছে, কেমন? আচ্ছা, আমি পানির আয়নিক গুণফলটা আগে আলোচনা করব, তারপর অম্ল ক্ষারক বিয়োজন ধ্রুবক অর্থাৎ এটা পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে পানির আয়নিক গুণফল কাকে বলে? লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ আজকের লেকচারটা। যে পানির আয়নিক গুণফল হচ্ছে 1894 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোরলার্স, আমি দুইটা নাম লিখেছি, 1894 খ্রিস্টাব্দে কোরলার্স ও হেড উলার এই দুজন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন যে অতি বিশুদ্ধ অবস্থায়, অর্থাৎ পানি যখন অতি বিশুদ্ধ অবস্থায় থাকে এবং পানির পিএইচের মান যখন 7 থাকে অর্থাৎ নিরপেক্ষ থাকে, তখন পানি জলীয় দ্রবণে পানি খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়। অর্থাৎ এই যে আমি বিয়োজনটা দেখাচ্ছি, অর্থাৎ পানি খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন পরিণত হয়। অর্থাৎ এটি একটি উভমুখী তাপারি বিক্রিয়া বা তাপারি প্রক্রিয়া। এই পানি খুব কম পরিমাণ আয়নিত হয়ে তারা সাম্যাবস্থায় উপনীত হয়। কে লক্ষ্য করেন? বিজ্ঞানী হেডলার এবং কোরলার্স। কত সালে? 1894 খ্রিস্টাব্দে। তারপর এখান থেকে তারা পানির আয়নিক গুণফলের কিভাবে সংজ্ঞাটা আনলেন, আগে গাণিতিক ব্যাখ্যাটা একটু দেখো, তারপর আমি সংজ্ঞা বলবো। ধরো এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া, তাই উভমুখী সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কে সমান সমান বরক্রিয়া সূত্র অনুসারে উৎপাদের মোলার গণমাত্রা বাই বিক্রিয়কের মোলার গণমাত্রা। আচ্ছা, এটাকে আর গুণন করলে লিখতে পারি কে ইনটু পানির মোলার গণমাত্রা আর হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। কে একটা সাম্য ধ্রুবক, তোমরা জানো কে একটা মোলার গণমাত্রা সাম্য ধ্রুবক, পানির গণমাত্রা ধ্রুবক। কারণ পানি খুব কম পরিমাণে আয়নিত হয়। ধরো একটা পাত্রে যদি ধরো 1 কোটি পানির অণু আছে, এর থেকে ধরো 10 থেকে 12টা পানির অণু আয়নিত হলে পানির গণমাত্রার তেমন কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ পানি খুব কম পরিমাণে আয়নিত হয়, তাই পানির গণমাত্রা আমরা কি ধরতে পারি? ধ্রুবক। তাই এইটা একটা ধ্রুবক, পানির গণমাত্রা ধ্রুবক। দুই ধ্রুবকের গুণফলটা আমি কি লিখলাম? কে ডাব্লিউ। ডাব্লিউ কেন লিখলাম একটু পরে বুঝবা। তাহলে কে ডাব্লিউ সমান সমান কি? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। এই যে কে ডাব্লিউ,
এটাকে বলা হয় পানির আয়নিক গুণফল, অর্থাৎ কে ডাব্লিউ কে বলা হয় পানির আয়নিক গুণফল। এই কারণে অর্থাৎ কে ডাব্লিউ দ্বারা কেন প্রকাশ হচ্ছে, এটা একটা ধ্রুবক, কার পানির আয়নিক ধ্রুবক। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলা হয়। তাহলে পানির আমি দেখো আজকে এই টপিক্সের একটা জ্ঞানমূলক, তিনটা অনুধাবনমূলক প্রশ্ন থাকবে এই পানির আয়নিক গুণফল থেকে, আমি লিখে দিয়েছি। তাহলে পানির আয়নিক গুণফল কাকে বলে? যে বিশুদ্ধ অবস্থায় পানিতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে পানির আয়নিক গুণফল বলা হয়। আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই আয়নিক গুণফলের মান, অর্থাৎ পানিতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার গুণফলের মান হচ্ছে 1 × 10⁻14। ঠিক আছে, এই মানটা আমাদের মনে রাখতে হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে অতি বিশুদ্ধ অবস্থায় পানিতে আবার জানা গেল কি, পানি যখন বিশুদ্ধ অবস্থায় থাকে, বিশুদ্ধ অবস্থায় পানিতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের পরিমাণ সমান থাকে, এই দুইটা আয়নের পরিমাণ সমান থাকে, তাই পানি একটি নিরপেক্ষ পদার্থ। মনে রাখবা, কোনো যৌগে যদি, কোনো একটা দ্রবণে যদি হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের পরিমাণ সমান থাকে, ওইটাকে নিরপেক্ষ দ্রবণ বলা হয়। কেমন? যে কোনো দ্রবণই হোক, যদি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন সমান থাকে, এটা নিরপেক্ষ দ্রবণ। তো পানি বিশুদ্ধ অবস্থায়, অতি বিশুদ্ধ অবস্থায় এই দুইটা আয়নের পরিমাণ সমান থাকে, তাই পানি নিরপেক্ষ যৌগ। অনেকে আমরা মনে করি অ্যাসিড দ্রবণ মানে শুধু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, আসলে ব্যাপারটা না। তুমি যদি মনে করো সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, এখানেও কি আছে? এখানেও হাইড্রোজেন আয়নও আছে, হাইড্রোক্সিল আয়নও আছে। অর্থাৎ এই হাইড্রোজেন আয়নের পরিমাণ যদি বেশি হয়, অর্থাৎ হাইড্রোজেন আয়নের গ্রেটার দেন হাইড্রোক্সিল আয়ন কোনো দ্রবণের, তখন এটা হয় অ্যাসিড দ্রবণ। আর যখন কোনো দ্রবণে যদি হাইড্রোক্সিল আয়ন বেশি থাকে হাইড্রোজেন আয়ন থেকে, ওইটা হয় ক্ষারীয় দ্রবণ। এবং যদি দুইটা ঘনমাত্রা সমান থাকে, দুইটা আয়নের পরিমাণ, তখন এটা হয় নিরপেক্ষ দ্রবণ। মনে রাখো, কোনো অ্যাসিড মানে শুধু হাইড্রোজেন আয়ন না, ওখানে হাইড্রোজেন আয়নও আছে, হাইড্রোক্সিল আয়নও আছে জলীয় দ্রবণে। আবার যে কোনো, আমি যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষারীয় দ্রবণ, জলীয় দ্রবণ, তাহলে এখানে হাইড্রোক্সিল আয়নও আছে, হাইড্রোজেন আয়নও আছে, কিন্তু হাইড্রোক্সিল আয়নের পরিমাণ হাইড্রোজেন আয়ন থেকে বেশি, তখন আমরা এটাকে বলা হয় এটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ, যেটা আমরা কিন্তু সচরাচর ভুল মনে করি। আচ্ছা, তারপর আমরা তাহলে দেখো পানিতে আমরা বলছি দুইটা আয়ন সমান থাকে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এই হাইড্রোজেন আয়নের পরিবর্তে আমরা এখান থেকে লিখতে পারি হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়নের পরিবর্তে লিখে দিতে পারি হাইড্রোজেন আয়ন, কারণ দুইটা আয়ন যেহেতু সমান, দুইটা আয়ন যেহেতু কি, এই দুইটা আয়নের পরিমাণ যখন সমান থাকে পানিতে, তখন আমরা কি লিখতে পারি? হাইড্রোজেন আয়ন এত সমান 10⁻14, তাহলে হাইড্রোজেন আয়ন স্কয়ার 10⁻14 -14, তারপর উভয় দিকে যদি আমি এটাকে রুট করে দেই, অর্থাৎ 10⁻7। তাহলে আমাকে কেউ যদি বলে পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, 10⁻7 মোলার, বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত, 10⁻7 মোলার, আর যদি বলে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের গুণফল কত, 1 × 10⁻7 বা 1 × 10⁻14, বা শুধু 10⁻14 বললে হয়ে যাবে। ওকে, এখন আসো যে এখানকার একটা প্রশ্ন আমি লিখেছি, দেখো, তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায় কেন? মনে রাখবা, যদি তাপমাত্রা বাড়াই তাহলে এই পানির বিয়োজন বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে পানির বিয়োজন, অর্থাৎ পানির বিয়োজন মানে কি? বিয়োজন বৃদ্ধি পেলে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার মানও বৃদ্ধি পাবে, অর্থাৎ এই দুইটা আয়নের ঘনমাত্রা যখন বৃদ্ধি পাবে, যার কারণে পানির আয়নিক গুণফলের মানও বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? যেহেতু আমরা জানি কে ডব্লিউ সমান কত, এই দুইটা আয়নের গুণফল। তাহলে যদি পানির তাপমাত্রা বৃদ্ধি পায়, পানির বিয়োজন বৃদ্ধি পায়। কেন বিয়োজন বৃদ্ধি পায়? একটা কথা আছে, দেখো, এত কিছু লেখার দরকার না, আমি কিন্তু উত্তর লিখে দিয়েছি। সম্ভবত আমি যে উত্তরগুলো লিখে দিয়েছি একটু বলে দেই, যে বিশুদ্ধ পানি তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায় কেন, এটা আমার লেকচার শিটের 15 নম্বর অঙ্ক, 15 নম্বর প্রশ্নের উত্তরটা পাবা। আর একটা হচ্ছে বিশুদ্ধ পানি অতি সামান্য বিদ্যুৎ পরিবহন করে কেন, এটা সম্ভবত 7 নাম্বার প্রশ্নের উত্তরটা 7 নম্বরে পেয়ে যাবা। আমি এক একটা করে উত্তরে আসছি। তাপমাত্রা বৃদ্ধি পেলে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায় কেন, অলরেডি হয়ে গেছে। তাপমাত্রা বাড়লে পানিতে পানির বিয়োজন বৃদ্ধি পায়, অর্থাৎ পানির হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রা বৃদ্ধি পায়, যার কারণে পানির আয়নিক গুণফলের মানও বৃদ্ধি পায়। একটা কথা হচ্ছে কি, এই যে আমরা বলছি এটা একটা তাপহারী প্রক্রিয়া,
তাই তাপমাত্রা বাড়ালে লাল সাথের নীতি অনুসারে বিক্রিয়া কোন দিকে যায়? ডান দিকে অগ্রসর হয়। তো ডান দিকে অগ্রসর হলে কি হবে? হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বৃদ্ধি পাবে। এই কারণে মূলত তাপমাত্রা বাড়লে পানির আয়নিক গুণফল বৃদ্ধি পায়। অর্থাৎ বিক্রিয়াটা ডান দিকে অগ্রসর হয়, যেহেতু এটা তাপারি বিক্রিয়া, ডান দিকে অগ্রসর হলে পানিতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বৃদ্ধি পায়, তাই পানির আয়নিক গুণফলের মানও বৃদ্ধি পায়। আচ্ছা, বিশুদ্ধ পানি অতি সামান্য বিদ্যুৎ পরিবহন করে কেন? মনে রাখবা, অতি বিশুদ্ধ অবস্থায় পানি খুবই কম পরিমাণে আয়নিত হয়। খুব কম পরিমাণ আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বৃদ্ধি করে খুব কম পরিমাণ, যার কারণে অতি বিশুদ্ধ অবস্থায় পানি অতি সামান্য বিদ্যুৎ পরিবহন করে। অর্থাৎ অতি বিশুদ্ধ অবস্থায় পানি অতি সামান্য বিদ্যুৎ পরিবহন করে, কারণ অতি বিশুদ্ধ অবস্থায় পানি কি খুব কম পরিমাণে আয়নিত হয়। যত বেশি পানি আয়নিত হবে, পানির বিদ্যুৎ পরিবহনের মাত্রা কি তত বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার আমি কয়েকটা তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান লিপিবদ্ধ করছি আমি কয়েকটা বইয়ের সহযোগিতা নিয়ে, তবে বিভিন্ন বইও মানগুলো বিভিন্ন। তো তোমরা একটাই ভালো করে মনে রাখবা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এইটাই পরীক্ষাতে আসে। অন্যগুলো আমি সচরাচর আসতে দেখি নাই, কারণ বিভিন্ন বইয়ের মধ্যে ভুল আছে। তারপরে একটু বলে দিই, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা জানি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0.0114 10 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0.129 10^14, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1.465 10^14, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2.11 10^14, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এত। আবার দেখো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কোনো বইয়ে লেখা আছে 8.7 10^14, এটা হচ্ছে হাজারি স্যারের বইও। আবার আমি আরেকটা বইও পাইছি 7.5 10^14। আবার গুসারে বইয়ে দেওয়া আছে 51.13 10^14। এক এক বইও অস্বাভাবিক মানগুলো দেওয়া আছে। এখন তোমরা বলতে পারো, স্যার এই অস্বাভাবিক মানগুলো কেন? এটার কারণ হচ্ছে আমাদের বর্তমান যে বাজারে যে বইগুলো, এগুলো বিভিন্ন উচ্চ শ্রেণীর ইংলিশ মিডিয়াম বই বা বাংলা মিডিয়াম বইগুলোর কপিরাইট। তো যার কারণে ওই বইগুলোতে বিভিন্ন এক্সপেরিমেন্ট, যেটা এক্সপেরিমেন্ট করছে ওইটাই লিখে দিয়েছে। সুতরাং ওই ভদ্রলোকরা ওই সময়, ওই স্যাররা তো চিন্তা করে না এটি কোন এক সময় এমসিকিউ টাইপে বিভিন্ন জায়গায় আসবে, ওগুলো তাদের মাথায় ছিল না। যে এক্সপেরিমেন্ট পাইছে ওইটাই ওই বই উল্লেখ করছে, বুঝতে পারছো? যার কারণে আমাদের বইগুলো তো নিয়ে এত একটা রিসার্চ করা হয় না, যে যেখান থেকে পায় ওখান থেকে গড়বাদা কি লিখে দেয়, যার কারণে একটু এদিক সেদিক আছে। তাই সুতরাং তোমাদের এগুলো নিয়ে এত মাথা ব্যথার দরকার নাই। তোমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা ভালো করে মনে রাখবা। তো আমি কয়েকটা বলে দিই, 25, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 40, 50 আর 100, এই কয়েকটা মনে রাখতে পারলেই হবে। আর মনে না রাখলে শুধু কি আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা মনে রাখলেই হয়ে যাবে। তাহলে দেখছো, তাহলে তাপমাত্রা বাড়তেছে, পানির আয়নিক গুণফলের মানও বাড়ে। কেন? তাপমাত্রা বাড়লে পানির বিয়োজন বাড়ে, পানিতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের পরিমাণও বাড়ে, তাহলে পানির কি আয়নিক গুণফলের মানও বৃদ্ধি পায়। তারপর আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অম্ল ক্ষারকের বিয়োজন ধ্রুবক। দেখো, তাহলে আমরা এখন তোমাদের দেখাবো অম্লের বিয়োজন ধ্রুবক। যে অম্লের বিয়োজন ধ্রুবক কি? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অম্লের মূল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ওই অম্লের বিয়োজন ধ্রুবক বলা হয়। অর্থাৎ প্রতি লিটার জলীয় দ্রবণে কোনো একটা অ্যাসিডের মূল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত হয় তাকে সে অম্লের বিয়োজন ধ্রুবক বলা হয়। তো সাধারণত প্রোটনীয় মতবাদ অনুসারে, বিশেষ করে অ্যাসিড এবং ক্ষারকের আধুনিক অনেকগুলো মতবাদ আছে, সেগুলো আমরা বিশেষ করে সেকেন্ড ইয়ারে যাইয়া প্রথম অধ্যায়ে আমরা পড়ব, পরিবেশ রসায়ন অধ্যায়ে। যে আধুনিক মতবাদ অনুসারে অ্যাসিড হচ্ছে, যেমন আরহেনিয়াসের একটা মতবাদ আছে, যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন দেয় তারা অ্যাসিড, যারা হাইড্রোক্সিল আয়ন দেয় তারা হচ্ছে ক্ষার। আবার যারা অন্য পদার্থকে একটা প্রোটন, বিশেষ করে একটা H+ আয়ন দিতে পারে, কমপক্ষে একটা H+ আয়ন দিতে পারে, তারা হচ্ছে অ্যাসিড। আর যারা একটা প্রোটন গ্রহণ করতে পারে কমপক্ষে, তারা হচ্ছে ক্ষারক। এটা হচ্ছে প্রোটনীয় মতবাদ। আরও একটা মতবাদ আছে লুইসের মতবাদ, যেটা আমরা পরে পড়বো। লুইসের মতবাদ অনুসারে যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, যারা অন্য পদার্থকে একজোড়া ইলেকট্রন দিতে পারে তারা হচ্ছে ক্ষারক। তো যাই হোক, আমাদের এত ডিটেলসে দরকার নেই, আপাতত এগুলো আমরা সেকেন্ড ইয়ারে যেয়ে পড়বো। আমাদের দরকার হচ্ছে প্রোটনীয় মতবাদটা এখানে কাজে লাগবো, যে অম্লের বিয়োজন ধ্রুবক বোঝানোর জন্য। ধরো যে কোনো একটা অ্যাসিডকে আমরা Hb দ্বারা প্রকাশ করলাম, কেন? এটাকে বাংলা একটা H+ আয়ন আসবে, এই কারণে এটা একটা অ্যাসিড।
তাহলে আমি যখন পানির সাথে বিক্রিয়া দিব, H প্লাস কি করবে, একটা প্রোটন ছেড়ে দিবে। এই প্রোটনটা পানির সাথে, তোমরা জানো পানির সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা কি হবে, সে এভাবে থাকবে। মনে রাখবা জলীয় দ্রবণে একটা প্রোটন কখনো এভাবে থাকে না। জলীয় দ্রবণে কিভাবে থাকে, H3O হাইড্রোনিয়াম আয়ন হিসাবে থাকে। তাহলে যাই হোক, আমরা কি বুঝলাম যে জলীয় দ্রবণে সে একটা প্রোটন ছেড়ে দিল, আর এই প্রোটনটা কে গ্রহণ করলো, পানি। তাহলে এই কারণে সে হচ্ছে অম্ল। এটা কি অম্ল, আর এটা কিন্তু ক্ষারক। পানি এই ক্ষেত্রে ক্ষারক হিসাবে আচরণ করে, যার যে প্রোটন গ্রহণ করে সে ক্ষারক, যার যে প্রোটন। তাহলে এই একটা অ্যাসিড ক্ষারক এইভাবে সাম্য অবস্থায় থাকবে, অর্থাৎ অ্যাসিডটা এভাবে জলীয় দ্রবণে সাম্য অবস্থায় থাকবে। তাহলে এখানে যেহেতু এটা সাম্য অবস্থায় আছে, তাই বরক্রিয়া সূত্র অনুসারে সাম্য অবস্থায় Ka, কেন, যেহেতু অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আমি ব্যাখ্যা দিচ্ছি, অর্থাৎ Ka সমান সমান কত, উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার, উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। অর্থাৎ K সমান সমান, আমরা আগেই বলছি পানির ঘনমাত্রার তেমন কোনো পরিবর্তন হয় না, কারণ পানি খুব কম পরিমাণে বিয়োজিত হয়, তাই পানির ঘনমাত্রাটা এই ক্ষেত্রে ধ্রুবক। তাহলে এখানে এই যে K, এই Kটাকে বলা হয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, একে K দ্বারা প্রকাশ করা হয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে। অর্থাৎ আচ্ছা, এখানে এই K এর মানটা মূলত নির্ভর করে এই হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, মানে H+ আয়নের ঘনমাত্রার উপর। তো কোনো দ্রবণে যত বেশি, কোনো যৌগ বা কোনো অ্যাসিড যত বেশি পরিমাণ H+ আয়ন দেবে, তারা হচ্ছে K এর মান তত বেশি হবে, আর K এর মান যত বেশি হবে ওই অ্যাসিড তত সবল হবে। তো মনে রাখবা অ্যাসিডগুলোর সবলতা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আপাতত বললাম যে অ্যাসিডের K এর মান যত বেশি সে অ্যাসিড তত সবল অ্যাসিড। মনে রাখবা কোন অ্যাসিডগুলোর K এর মান বিয়োজন ধ্রুবক বেশি, কোনগুলো সবল অ্যাসিড, কোনগুলো দুর্বল অ্যাসিড, কেমনে জানবো? অল্প কথায় মনে রাখবা, অ্যাসিডগুলোকে সাধারণত দুইটা ভাগে ভাগ করছে, আমরা গুণগত রসায়নে পড়ছি, যে জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড যাদের মধ্যে কার্বন আছে তারা জৈব অ্যাসিড, তারা দুর্বল অ্যাসিড, তাদের K এর মান কম। ঠিক আছে, আর তারা জলীয় দ্রবণে খুব কম পরিমাণে আয়নিত হয়। যেমন 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে 100% আয়নিত হতে পারে, আবার 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে মাত্র 5% আয়নিত হয়। তাই এই কারণে ঘনমাত্রা সমান হলো, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড থেকে সবল অ্যাসিড, কারণ সে পানিতে বেশি পরিমাণ প্রায় 100% আয়নিত হতে পারে। তো মনে রাখবো অজৈব অ্যাসিডগুলো যাদের মধ্যে কার্বন নাই, সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড, যাদের মধ্যে কার্বন নাই তারা জলীয় দ্রবণে প্রায় 100% আয়নিত হতে পারে। তাই এদের K এর মান বেশি, এরা সবল অ্যাসিড। আর যাদের জৈব অ্যাসিডগুলো সাধারণত দুর্বল অ্যাসিড। আমি বলবো জিনিসগুলো। তাহলে আমরা বললাম K এর মান। আরেকটা জিনিস, এই সূত্রটা মনে রাখবা, PK = log K। তাহলে K = NT log - PK। এই সূত্রটা অবশ্যই মনে রাখবা, কেমন? আচ্ছা, এই সূত্রটা মনে রাখবা, আমাদের অঙ্কে কাজে লাগবে। আমরা বিশেষ করে 14 এবং 15 নাম্বার লেকচারে শুধু থিওরি পড়াবো, আর 16 নাম্বার লেকচারে শুধু অঙ্ক করাবো। এই দুইটা থিওরির উপরে যত অঙ্ক আছে আমি একসাথে অঙ্কগুলো করাবো। তো মনে রাখবা, এখানে PK এর মান যত বড় হবে K এর মান PK এর মান যত ছোট হবে K এর মান তত বড় হবে। তাহলে আমরা বলতে পারি, এখান থেকে আমি লিখেও দিছি, কোনো অম্লের K এর মান যত বড় অথবা PK এর মান যত ছোট হয় সে অম্ল তত তীব্র। তাহলে দেখো, PK এর মান যদি ছোট হয় তখনই কিন্তু K এর মান বড় হয়। তাহলে K এর মান যত বড় অ্যাসিড তত সবল, বা PK এর মান যত ছোট অ্যাসিড তত সবল। শুধু সবলটা মনে রাখবো। আর K এর মান যদি ছোট হয় অ্যাসিড দুর্বল হবে, আর PK এর মান যদি বড় হয় অ্যাসিড দুর্বল হবে। ওকে, তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো, PK = log K, এটা অবশ্যই মনে রাখবো। আর আরেকটা জিনিস, তোমরা কতগুলো অ্যাসিডের আমি কয়েকটা বই বিশ্লেষণ করে আমার লেকচার শিটে বেশ কয়েকটা আছে, যে কয়েকটা নাই তোমরা ওই আমার লেকচার শিটের ফাঁকা যে জায়গা থাকে ওখানে উঠে নিবা। ধরো অম্ল K, PK, তুমি কিন্তু শুধু K এর মান মনে রাখবা, PK এর মান কিন্তু সূত্র দিয়ে বসিয়ে ফেলবা। আমরা বলছি PK = log K। তাহলে K = আমরা কি লিখলাম, NT log - PK। আচ্ছা, অর্থাৎ NT log আমাদের ক্যালকুলেটরে শিফট লগ দিলেই NT log আসবে। PK এর মানটা বসালে আমি K এর মান পেয়ে যাব। তাহলে আমরা শুধু K এর মান জানা থাকলে PK এর মান আমি সূত্র দিয়ে বের করতে পারবো।
তাহলে দেখো অ্যাসিডিক অ্যাসিডের কে এর মান 1.8 10 ইনভার্স 5, অবশ্যই মনে রাখবা পিকে এর মান 4.76, তারপর ফর্মিক অ্যাসিডের 1.6 10 ইনভার্স 4 3.8, বেনজোইক অ্যাসিড সংকেতটা আমি লিখে দিয়েছি 6.3 10 ইনভার্স 5 4.2। আর এই যে অ্যাসিডগুলো এদের শুধু কে এর মান আমি দিয়েছি, পিকে এর মান তেমন দেই নাই, তুমি মনে করে বের করে নিও, এদের কে এর মান অনেক বেশি। এস এর তাদের কে এর মান 5.6 টু 10 ইনভার্স 4, হাইড্রোক্লোরিক অ্যাসিড 2.5 10 টু দি পাওয়ার 7, ওটা হচ্ছে ইনভার্স, এটা 10 টু দি পাওয়ার 7, এসবিআর 3.2 10 টু দি পাওয়ার 7, এসআই 1 ইনটু 10 টু দি পাওয়ার 7, সালফিউরিক অ্যাসিড 1 ইনটু 10 টু দি পাওয়ার 3। তাহলে দেখো হ্যালোজেন যে অ্যাসিডগুলো সবচেয়ে তীব্র অ্যাসিড হচ্ছে হাইড্রো আয়োডিক অ্যাসিড, এর ব্যাখ্যা আমি একটু পরেই দিচ্ছি। আর এইচএফ হচ্ছে সবচেয়ে দুর্বল অ্যাসিড এদের মধ্যে। কেন, এই কারণগুলো আমরা বলবো। তাহলে এই মানগুলো অবশ্যই মনে রাখবা এমসিকিউর জন্য, বিশেষ করে যারা মেডিকেলে পরীক্ষা দিবা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের মধ্যে মুখস্থ টাইপ জিনিসগুলো পরীক্ষাতে বেশি আসে। আমি যেগুলো লিখে দিয়েছি কয়েকটা বই অ্যানালাইসিস করে আমি দিয়েছি, তোমরা এগুলো জানলি মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা যে তাহলে মনে রাখবা দুর্বল অ্যাসিডগুলোর কোনটা সবল কোনটা দুর্বল নির্ভর করে তার বিয়োজন ধ্রুবক কে এ বা পি কে এর মানের উপর নির্ভর করে আমরা বলে দেই এটা দুর্বল এটা সবল, বুঝতে পারছো। এখন অজৈব যে অ্যাসিডগুলো, বিশেষ করে অজৈব অ্যাসিডের তীব্রতা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করে? কেন্দ্রীয় মৌলের জারণ মান, কেন্দ্রীয় মৌলের আকার, হাইড্রোজেন এবং অক্সিজেন সংখ্যার পার্থক্যের উপর নির্ভর করে, তারপর তাদের তড়িৎ ঋণাত্মকতার মানের উপর নির্ভর করে, তাদের বিয়োজন ধ্রুবকের মানের উপর নির্ভর করে। আমরা দেখলাম বিয়োজন ধ্রুবকের মান যত বেশি অ্যাসিড তত সবল। তো এর ভিতরে তোমরা দুইটা জিনিস মনে রাখবা, শুধু কেন্দ্রীয় মৌলের জারণ মান আর কেন্দ্রীয় মৌলের আকার, এই দুইটা বিষয়ের উপরে সাধারণত অজৈব অ্যাসিডের তীব্রতা নির্ভর করে, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা অ্যাসিডের তীব্রতাগুলো আমরা দেখাবো। অ্যাসিডের তীব্রতা, অ্যাসিডের তীব্রতা সাধারণত অজৈব অ্যাসিডগুলোকে সাধারণত দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে হ্যালোজেন অ্যাসিড, হ্যালোজেন অ্যাসিড, বা এটার নাম হচ্ছে হাইড্রাসিড, হাইড্রাসিড, হ্যালোজেন অ্যাসিড বা হাইড্রাসিড। এই হ্যালোজেন অ্যাসিডগুলো কি কি আমরা জানি? হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো মনে রাখবে, হ্যালোজেন অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে ঋণাত্মক আয়নের আকারের উপর। তাহলে কিন্তু অ্যাসিডের তীব্রতা নির্ভর করে আরেকটা জিনিস, ঋণাত্মক আয়নের আকারের উপর। তবে সবার ক্ষেত্রে না, কাদের ক্ষেত্রে? হ্যালোজেন অ্যাসিডগুলোর ক্ষেত্রে ঋণাত্মক আয়নের আকারের উপর নির্ভর করে। যে হ্যালোজেন অ্যাসিডের ঋণাত্মক আয়নের আকার যত বড়, সে অ্যাসিড তত তীব্র। শুধু এটুক মনে রাখতে পারলেই হবে। তুমি মনে রাখো সবচেয়ে আয়োডিনের আকার সবচেয়ে বড়, তারপর কি? ব্রোমিনের, তারপর ক্লোরিনের, সবচেয়ে ছোট আকার হচ্ছে ফ্লোরিনের। তাহলে অ্যাসিডের তীব্রতা কি হবে? সবচেয়ে বেশি এটার হবে, তারপর এটার হবে, তারপর এটার হবে, সবচেয়ে দুর্বল এটা। তাহলে মনে রাখবে হ্যালোজেন অ্যাসিডের তীব্রতা নির্ভর করে অ্যাসিডের ঋণাত্মক আয়নের আকারের উপরে। যে অ্যাসিডের ঋণাত্মক আয়নের আকার বড়, সে অ্যাসিড তত তীব্র অ্যাসিড, অর্থাৎ ওই অ্যাসিডটা তত দ্রুত পানিতে বিয়োজিত হতে পারবে। ওই অ্যাসিডটা তত দ্রুত কি করতে পারবে? পানিতে তত দ্রুত বিয়োজিত হতে পারবে। আচ্ছা, এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার, ঋণাত্মক আয়নের উপরে অ্যাসিডের তীব্রতা কি সম্পর্ক? আমি কিন্তু বলছি যে অ্যাসিড যত দ্রুত H+ আয়ন দিবে, সে অ্যাসিড তত তীব্র অ্যাসিড। তো মনে রাখবা, এদের এই তীব্রতা নির্ভর করে তাদের বিয়োজন ধ্রুবকের মানের উপর, এবং তাদের বিয়োজন ধ্রুবকের মানের উপর। তুমি জানো এই প্রত্যেকটা অ্যাসিডের, জাস্ট এগুলো তোমার ব্যাখ্যা দেওয়া লাগবে না, শুধু জানার জন্য মনে রাখবে। এখানের মধ্যে সবচেয়ে বিয়োজন ধ্রুবকের মান ওর হচ্ছে এই বন্ধন ধ্রুবকের মান কিলোজুল, কোন এককে? কিলোজুল। এত কিলোজুল পার মোল 300, আর এটা হচ্ছে 370 কিলোজুল পার মোল। আর HCl এর হচ্ছে 450, সম্ভবত 430 কিলোজুল পার মোল, আর ওটা হচ্ছে 560। তাহলে দেখো, ওর বন্ধন বিয়োজন শক্তি সবচেয়ে কম, তাই ও জলীয় দ্রবণে কি করতে পারবে? খুব দ্রুত আয়নিত হতে পারবে। আর এই বন্ধন বিয়োজন শক্তির মানগুলো আবার নির্ভর করে হাইড্রোজেন বন্ধনের উপর। তোমরা জানো
এখানে এইটার বন্ধন বিয়োজন শক্তি সবচেয়ে বেশি কেন? ধরো হাইড্রোজেন আর ফ্লুরিনের মধ্যে যখন ইলেকট্রন শেয়ার করে, একজোড়া ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি হয়, তো ফ্লুরিনের আকার খুব ছোট, যার কারণে এই ফ্লুরিন আর হাইড্রোজেনের মাঝখানে নিউক্লিয়াস দ্বারা ইলেকট্রন তীব্রভাবে আকর্ষণ থাকে। এই কারণে এই বন্ধন শক্তিটা সবচেয়ে সবল। আর আয়োডিনের আকার সবচেয়ে বড়, এই কারণে বন্ধনটা সবচেয়ে দুর্বল। আমার কিন্তু এত কথা বলার দরকার নাই, আমি শুধু ওই কথাটাই মনে রাখবো যে ঋণাত্মক আয়নের আকার হ্যালোজেন অ্যাসিডগুলোর মধ্যে যার বড় সেইটাই দুর্বল অ্যাসিড, কারণ ওই অ্যাসিডটাই জলীয় দ্রবণে সবচেয়ে দ্রুত আয়নিত হতে পারবে। তাই যেহেতু আর বন্ধন বিয়োজন শক্তির মান কম, খুব দ্রুত এটা আয়নিত হয়ে জলীয় দ্রবণে H+ আয়ন দেবে, তারপরে এটা সবচেয়ে কম আয়নিত হয় জলীয় দ্রবণে এটা, কারণ তার বন্ধন বিয়োজন শক্তির মান সবচেয়ে বেশি। এই কারণে এই সেফ অ্যাসিড দুর্বল অ্যাসিড। এর মধ্যে যে কোনো দুইটার তুলনা আসতে পারে, তোমাকে আসতে পারে HI এবং HCl কোনটি তীব্র অ্যাসিড ব্যাখ্যা করো। তাহলে তুমি লিখবা হ্যালোজেন অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে হ্যালাইড আয়নের আকারের উপর, অর্থাৎ ঋণাত্মক আয়নের আকারের উপর। যে হ্যালাইড আয়নের বা ঋণাত্মক আয়নের আকার বড় সেটাই তীব্র অ্যাসিড, কারণ ওই অ্যাসিডটা জলীয় দ্রবণে খুব দ্রুত আয়নিত হতে পারে এবং এই কারণে সে তীব্র অ্যাসিড। অ্যাসিডের বিয়োজন দ্রবকের মান, তারপর এদের ব্যাখ্যা না দিলেও চলবে। এবার আসো আরেকটা অ্যাসিড আছে হাইড্রাসিড। কেমন? হাইড্রাসিড তো বললাম, সরি, অক্সি অ্যাসিড। তাহলে অক্সি অ্যাসিড কি? মনে রাখবা হাইড্রোজেন, অক্সিজেন আর তৃতীয় কোনো মৌল দ্বারা গঠিত অ্যাসিডকে অক্সি অ্যাসিড বলা হয়। আমরা তৃতীয় অধ্যায় পড়াতে গিয়ে বলছি অক্সি অ্যাসিডের কথা। যেমন অক্সি অ্যাসিডগুলো কি কি? যেমন সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, যেমন নাইট্রিক অ্যাসিড SNO3, তারপর ফসফরিক অ্যাসিড H3PO4, তারপর আছে সালফিউরিক অ্যাসিড এইটো, তারপর আছে পারক্লোরিক অ্যাসিড। আচ্ছা, তোমাকে এমসিকিউতে আসতে পারে কোনটি তীব্র অ্যাসিড, বা যে কোনো দুইটা অ্যাসিডের তুলনা আসবে পরীক্ষাতে, অনেক অনেক ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের থেকে যেগুলো পরীক্ষাতে আসতে পারে, প্রথম আসতে পারে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কাকে বলে। কি আসতে পারে? অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কাকে বলে, যদিও পার্সেন্টেজ খুব কম ইম্পর্টেন্টের দিক থেকে। 2 নাম্বার আসতে পারে যে কোনো অ্যাসিডের মধ্যে, ধরো আসতে পারে নাইট্রিক অ্যাসিড, সবচেয়ে বেশি দুইটি আসে H3PO4। এত এর মধ্যে কোনটি তীব্র অ্যাসিড, কোনটি তীব্র অ্যাসিড ব্যাখ্যা করো। 4 নাম্বার দিয়ে আসতে পারে HCl এবং HI এর মধ্যে কোনটি তীব্র অ্যাসিড, কোনটি তীব্র অ্যাসিড ব্যাখ্যা করো। ওকে, এই প্রশ্নগুলো সাধারণত এই অম্লের বিয়োজন ধ্রুবক থেকে আসতে পারে। সবগুলোর উত্তর আমার লেকচার সেটা দেওয়া আছে, তোমরা পড়লেই পারবা। এখন আসো, এই অক্সি অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কি বললাম? কেন্দ্রীয় মৌলের জারণ মান। কেন্দ্রীয় মৌলের জারণ মান, আরেকটা হচ্ছে কেন্দ্রীয় মৌলের আকার। আরেকটা জিনিস আছে, সেটা তোমাদের ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, জানার জন্য। হাইড্রোজেন এবং অক্সিজেন সংখ্যার পার্থক্য, সেটা ম্যাক্সিমাম বইয়ের মধ্যে পাবা না এই জিনিসটা। এই দুটা দিয়ে তোমরা ব্যাখ্যা দিবা। আচ্ছা, তাহলে মনে রাখবা অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর। যদি কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি সেটাই তীব্র অ্যাসিড। আর যদি কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হয়, যার আকার ছোট তার চার্জ ঘনত্ব বেশি। এই আকার ছোটর সাথে সাথে চার্জ ঘনত্ব বেশি হয় এবং ওই অম্লটা তত বেশি তীব্র হয়। তাহলে এদের মধ্যে কেন্দ্রীয় মৌলের জারণ মান তোমরা বের করতে পারো। এটার হচ্ছে 5, এটার হচ্ছে 5, এটার 6, এটার 7। তোমরা তো কেন্দ্রীয় মৌলের জারণ মান জানো বের করা। তাহলে এই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে তীব্র অম্ল হচ্ছে পারক্লোরিক অ্যাসিড, সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড পারক্লোরিক অ্যাসিড, তারপর সালফিউরিক অ্যাসিড, তারপর তোমার এই দুটার সমান, যেটা বলছে পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। যদি সমান হয় কেন্দ্রীয় মৌলের জারণ মান দিয়ে ব্যাখ্যা দিতে পারবা না, তাহলে কি দিয়ে ব্যাখ্যা দিতে হবে? কেন্দ্রীয় মৌলের আকার। তো এই দুইটার মধ্যে যদি আসে কোনটি তীব্র অ্যাসিড, তো তুমি লিখবে এটি একটি অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিডগুলোর তীব্রতা নির্ভর করে কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর। যে অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ মান বেশি সেটা তীব্র অ্যাসিড। যদি কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হয়, যার আকার ছোট তার চার্জ ঘনত্ব বেশি, সেটি তীব্র অ্যাসিড। এই কথা বলে লিখবা উভয়ই কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান। ইচ্ছা করলে বের করে দেখিয়ে দিও।
তারপর বললাম নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে নাইট্রোজেনের আকার ফসফরাসের আকার তুলনায় ছোট, যেহেতু এখানে নাইট্রোজেনের কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের চার্জ ঘনত্ব বেশি, যার কারণে ফসফরিক অ্যাসিড থেকে নাইট্রিক অ্যাসিড তীব্র অ্যাসিড। আশা করি যেভাবে হোক তোমরা পারবা। কেমন? আরেকটা কথা আমি বলেছিলাম, যদি হাইড্রোজেন এবং অক্সিজেন সংখ্যার পার্থক্যের উপরেও অ্যাসিডের তীব্রতা নির্ভর করে, তবে এই বিষয়টি খুব কম সংখ্যক বইয়ের মধ্যে ব্যাখ্যা আছে, তোমরা না দেওয়াই ভালো, তারপরে বলে দিই। দেখো এই দুইটা অ্যাসিডের মধ্যে যদি তুমি চিন্তা করো, দেখো এখানে হাইড্রোজেন অক্সিজেনের পার্থক্য হচ্ছে 4, 4 2 গেলে কত হয় 2, এখানে 4 1 গেলে 3, এই কারণে এটা তীব্র অ্যাসিড। এই দুইটার মধ্যে চিন্তা করে দেখো, এই দুইটার মধ্যে পার্থক্য 1, এটার মধ্যে 2, তাই এটা তীব্র অ্যাসিড। এই দুইটার মধ্যে চিন্তা করে দেখো, এই দুইটার মধ্যে কত 2, আর এটার মধ্যে পার্থক্য কত, এটার মধ্যে পার্থক্য কত 1, তাহলে এটা তীব্র অ্যাসিড। তাহলে তুমি আর যদি পার্থক্য সমান হয় তখন তুমি জারণ মান দিয়ে চিন্তা করবা। কেমন? বা আর যদি জারণ মান সমান হয় হাইড্রোজেন অক্সিজেনের পার্থক্য দিয়েও বলতে পারবা, বা তাদের কেন্দ্রীয় মৌলের জারণ মান দিয়ে বলতে পারবা। কিন্তু আমার সাজেস্ট হচ্ছে তোমরা কেন্দ্রীয় মৌলের জারণ মান দিয়ে, কেন্দ্রীয় মৌলের আকার দিয়ে ব্যাখ্যা দিবা। যদি কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হয় কেন্দ্রীয় মৌলের আকার দিয়ে ব্যাখ্যা দিবা। এই ছিল মোটামুটি অম্লের বিয়োজন ধ্রুবক এবং অম্লের বিয়োজন ধ্রুবক থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ কোন অম্ল তীব্র অম্ল, কোনটি দুর্বল অম্ল। তাহলে মনে রাখবা সমস্ত অজৈব অ্যাসিডগুলি সবল অ্যাসিড আর সমস্ত জৈব অ্যাসিডগুলো সাধারণত দুর্বল অ্যাসিড। কেমন? তাহলে মোটামুটি জিনিসটা আমরা মাথায় মনে রাখবো। আর কিছু এমসিকিউ লিখে দিলাম, এগুলো তোমরা একটু খেয়াল করো। কেমন? তারপর আমরা চলে যাব ক্ষারের বিয়োজন ধ্রুবক। আচ্ছা দেখো, তারপর আজকে আমরা সর্বশেষ টপিকসে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। অর্থাৎ বিয়োজন ধ্রুবকগুলো মূলত দুর্বল অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারছো? আমাদের সিলেবাসে কিন্তু ওইভাবেই দুর্বল অ্যাসিড বা ক্ষারের বিয়োজন ধ্রুবক। যদিও আমরা বলছি যার কে এর মান যত বেশি সে কিন্তু তত তীব্র অ্যাসিড। তো সাধারণত সবল অ্যাসিডের কিন্তু তার তীব্রতা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। একটু আগে আমরা দেখলাম হ্যালোজেন অ্যাসিডগুলোর সাধারণত কে এর মান দিয়ে কিন্তু আমরা নির্ভর করে নেই। কী দিয়ে নির্ভর করছে? সাধারণত ঋণাত্মক আয়নের আকারের উপর, আবার সবল অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের আকারের উপর, কেন্দ্রীয় মৌলের জারণ মানের উপর ইত্যাদি মানের উপরে তাদের সবলতা নির্ভর করে। আর দুর্বল অ্যাসিডগুলোর তীব্রতা আমরা নির্ভর করি সাধারণত তাদের বিয়োজন ধ্রুবকের মানের উপর। তো সুতরাং বিয়োজন ধ্রুবক বলতেই কিন্তু আমরা দুর্বল অ্যাসিড বা ক্ষারের ক্ষেত্রেই সাধারণত বুঝে থাকি। ঠিক আছে? অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের বিয়োজন ধ্রুবক বলতে কিন্তু দুর্বলের ক্ষেত্রে দেওয়া থাকবে, দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে। এই জন্য মূলত বিয়োজন ধ্রুবক হচ্ছে দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষারকের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবকটা প্রযোজ্য, কে বা পিকে এটা প্রযোজ্য। আচ্ছা, তাহলে মনে করলাম যে কোনো একটা দুর্বল অ্যাসিড আমরা বললাম BOS। কেমন? আচ্ছা, কেন আমরা উপমুখী দিলাম? এটা কিন্তু দুর্বলের ক্ষেত্রে। আর সবল হলে কিন্তু একমুখী হতো। সবল হলে কি হতো? একমুখী হতো। যেহেতু দুর্বলের ক্ষেত্রে আমি এর আগের টপিক্সটা আমি বলি নাই, শুধু বলছি অম্লের বিয়োজন ধ্রুবক। ওখানেও অম্ল বলতেই দুর্বল অম্লের ক্ষেত্রে বলা হয়েছে। এই কথাটা মনে রাখবা। কেমন? আর আমার লেকচার শিটে একটু এই টপিকসগুলো নিয়ে একটু ঝামেলা আছে, যেহেতু আমি এবার অনলাইন ক্লাসটা যেহেতু করছি, তো সুতরাং আমি সিলেবাসটাকে 100% মিল রেখে করতেছি। এই জন্য একটু এদিক সেদিক হবে, তোমরা একটু মিল করে নিও জিনিসগুলো। আচ্ছা, তাই মনে করলাম এটা একটা ক্ষারক, পানির সাথে যখন বিক্রিয়া করবে B+O- তৈরি হবে। এখানে পানি কিন্তু মূলত বিক্রিয়া করে, পানিটা এখানে মাধ্যম হিসাবে কাজ করবে। কারণ এখন হচ্ছে আরহেনিয়াসের মতবাদ অনুসারে যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেবে তারাই মূলত কি? তারাই মূলত ক্ষার বা ক্ষারক। কেমন? হাইড্রোক্সিল আয়ন দেবে। এটা হচ্ছে আরহেনিয়াসের মতবাদ অনুসারে। সেটা ছিল প্রোটনীয় মতবাদ অনুসারে আমরা বলছিলাম যারা জলীয় দ্রবণে একটা প্রোটন গ্রহণ করতে পারে তারা হচ্ছে ক্ষারক, যারা প্রোটন দিতে পারে তারা হচ্ছে এসিড। আচ্ছা, যাই হোক, এখানে BOS এটা হচ্ছে দুর্বল ক্ষারক হিসাবে ক্রিয়া করে। এখানে যেহেতু সাম্যাবস্থা আছে সুতরাং এটা দুর্বল অ্যাসিড বা ক্ষারকের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, তাহলে কেবি সমান উৎপাদের মোলার গণমাত্রা বাই বিক্রিয়কের মোলার গণমাত্রা। তাই পানির গণমাত্রা তেমন কোনো ধ্রুবক থাকে, পরিবর্তন হয় না, তাই কেবি সমান কি? এটা হয়। তাই এখানে মূলত এই কেবির মান, যেই ক্ষারের কেবির মান যত বেশি সেই ক্ষারক তত তীব্র। আবার বলতে পারি আমি আরেকটা সূত্র, PKB সমান মাইনাস লগ কেবি। তাহলে কেবি সমান মাইনাস এন্টিলগ মাইনাস PK
এই অ্যান্টিলগের অঙ্ক আমরা 16তম লেকচারে করব। সূত্রগুলো মনে রাখবা, কেমন? আচ্ছা, তাহলে পিকে এর মান যত বড় যত ছোট হবে কেবির মান তত বড় হবে। তাহলে আমরা বলতে পারি কেবির মান যত বড় হবে সেই ক্ষারক তত সবল হবে, বা পি কেবির মান যত ছোট হবে সেই ক্ষারক তত তীব্র হবে। আর ক্ষারকের বিয়োজন ধ্রুবকের সংজ্ঞাটা সে অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের সংজ্ঞার মতো, শুধু অ্যাসিডের জায়গায় ক্ষারকের কথা বলবা। অর্থাৎ প্রতি লিটার জলীয় দ্রবণে কোনো ক্ষারকের মূল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত হয় সেইটাই হচ্ছে ওই ক্ষারকের বিয়োজন ধ্রুবক। একই সংজ্ঞা, শুধু অ্যাসিডের জায়গায় অম্লের জায়গায় ক্ষারকের কথা বলে দিবা। আর এখানে কয়েকটা অ্যাসিডের আমি ক্ষারকের, সাধারণত দুর্বল ক্ষারকের সংখ্যা খুবই কম, আমার লেকচার শিটে একটা বা দুইটার কথা উল্লেখ করছি। আমি আরও কয়েকটা বই ঘেটে আমি কয়েকটা উল্লেখ করছি, তোমরা অবশ্যই আমার লেকচার শিটের ফাঁকা জায়গাগুলোতে লিখে দিবা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার মান হচ্ছে 1.79 10 ইনভার্স কত 4, তার পিকেবির মানটা বের করে নিবা। যদি লেখা আছে কিনা আমি একটু দেখে নেই, কেমন? আচ্ছা, লেখা নাই মনে, তোমরা বের করে নিতে পারবা, কেমন? পিকেবির মানটা। তারপর অ্যামোনিয়া, এটা একটা দুর্বল ক্ষারক, 1.8 10 ইনভার্স -7, পিকেবির মান 4.7। মিথাইল এমিন, এটার নাম মিথাইল এমিন, কেমন? 4.6 10 ইনভার্স 4 3.3, তার পিকেবির মান। তাহলে এই কয়েকটার মান মনে রাখলেই হবে। এখন আসো, তাহলে স্যার আমরা কোন ক্ষারক সবল হবে কোন ক্ষারক দুর্বল হবে কিভাবে জানবো? একটু জাস্ট একটু মনে রাখার জন্য মনে রাখবা, পর্যায় সারণীর 1 নাম্বার গ্রুপ। এখন আমরা লিখবো ক্ষারকের তীব্রতা, কেমন? ক্ষারকের তীব্রতা আমরা কিন্তু বিয়োজন ধ্রুবকের মান দিয়ে ব্যাখ্যা অলরেডি দিয়ে ফেলছি, যে ক্ষারকের তীব্রতা, ক্ষারকের তীব্রতা। তাহলে আমরা বললাম বিয়োজন ধ্রুবকের মান অর্থাৎ কেবির মান যত বেশি হবে ওই ক্ষারক তত তীব্র হবে, বা পি কেবির মান যত ছোট হবে ওই ক্ষারক তত তীব্র হবে। আর উল্টাটা হবে, কেবির মান যত ছোট ক্ষারক তত দুর্বল, পি কেবির মান যত বড় ক্ষারক তত দুর্বল। আর তাহলে সবল ক্ষারকগুলোর তীব্রতা যদি আমাদের সিলেবাসে নাই, আমরা একটু জানবো, কেমন? যে সবল ক্ষারকের, আমরা কিন্তু সবল অ্যাসিডের তীব্রতাও পড়ছি, যদিও সিলেবাসে নাই, আমরা করতে হবে, ঠিক আছে? তারপরও তীব্র ক্ষারকের কোনগুলো হবে মনে রাখবা, পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের এবং 2 নং গ্রুপের, 1 নং গ্রুপ ও 2 নং গ্রুপের হাইড্রোক্সাইডগুলো হচ্ছে তীব্র ক্ষারক। যেমন প্রথমটা হচ্ছে লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক না? পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপর সিজিয়াম হাইড্রোক্সাইড আছে না, যেগুলো এগুলো মূলত এগুলো হচ্ছে তীব্র ক্ষারক। বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, কেমন? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ওকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, তারপর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম না সরি, তারপর বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রোনিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড, যাই হোক এই যে ব্যাপারগুলো এরা হচ্ছে তীব্র ক্ষারক। এদের তীব্রতা নির্ভর করে একমাত্র একটু লিঙ্কন স্যারের বইও আছে, আমি আর অ্যাড করিনি আমার লেকচার শিটে, এগুলো আসবে না। যদি বলে এদের মধ্যে তীব্র কে বেশি তীব্র, এদের মধ্যে সবচেয়ে বেশি তীব্র হচ্ছে সিজিয়াম হাইড্রোক্সাইড। এই 4টার মধ্যে মূলত তাদের ক্যাটায়নের আকার যার বড় সে তত তীব্র ক্ষারক। ক্ষারকের ক্ষেত্রে ক্যাটায়নের আকার যত বড়, তো একই গ্রুপের উপর থেকে নিচে দেখলে আকার বড় হয়, তাহলে ওটি বেশি তীব্র। বুঝতে পারছো? এখানে ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, ক্যাটায়নের আকার যত বড় হবে সে হাইড্রোক্সাইড তত তীব্র, মানে একই গ্রুপের হলে একই গ্রুপের। আচ্ছা, এগুলো কিন্তু ভালো ভালো বইয়ের মধ্যে নাই, লিঙ্কন স্যার বই একটু কথাগুলো উল্লেখ আছে যে এদের তীব্রতা, তাহলে এদের তীব্রতা কি হবে, এটা আর এদের তীব্রতা কি হবে যদি আমি সাজাই, কি হবে বলো তো? বেরিলিয়াম হাইড্রোক্সাইড লেস দেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লেস দেন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, লেস দেন স্ট্রোনিয়াম হাইড্রোক্সাইড, লেস দেন বেরিলিয়াম হাইড্রোক্সাইড, লেস দেন। ওকে, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে নিচের দিকে যত যাবে, কারণ আকার যত বড় হবে ওই হাইড্রোক্সাইডগুলোর, ওই ধাতুর হাইড্রোক্সাইডগুলো তত তীব্র হবে। জাস্ট এমসিকিউর জন্য এগুলো কোনো ব্যাখ্যাটাকে কাজে লাগবে না, আমিও আমার লেকচার শিটে উল্লেখ করি নেই, জাস্ট একটু লিঙ্কন স্যারের বইয়ের থেকে আমি একটু দেখেছি, একটু বললাম। বুঝতে পারছো?
আর দুর্বল ক্ষারকের ক্ষেত্রে হচ্ছে কেবির মান দ্বারা আমি চিহ্নিত করব যে কেবির মান যার বড় সেইটাই তীব্র ক্ষারক। কেমন? দুর্বলেরগুলো। আর সবলেরগুলোর কিন্তু সুনির্দিষ্ট তেমন কোনো মান নাই। আর মনে রাখবা সবল কোনগুলো, এই যে আমরা একটু আগে বললাম যে কেবির যে সূত্রটা দেখলাম আমরা এরকম দেখলাম যে কেবির সূত্রটা হচ্ছে বিওএস না, এই আর সরি এখানে কি ছিল ওএস আর নিচে হচ্ছে কি বিওএস। তাহলে এখানে মূলত নির্ভর করে এই যে হাইড্রোক্সাইড, অর্থাৎ যে ক্ষারক জলীয় দ্রবণে বিয়োজিত বেশি পরিমাণ হাইড্রোক্সিল আয়ন দেবে তার কেবির মান তত বেশি। যেমন 1 নম্বর গ্রুপের হাইড্রোক্সাইডগুলো বা 2 নম্বর গ্রুপের হাইড্রোক্সাইডগুলো জলীয় দ্রবণে প্রায় 100%, 1 নম্বর গ্রুপের হাইড্রোক্সাইডগুলো জলীয় দ্রবণে সবচেয়ে বেশি বিয়োজিত হতে পারে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়, তাই তাদের কেবির মানটা তুলনামূলক বেশি। আর দুর্বল ক্ষারকগুলো জলীয় দ্রবণে কম পরিমাণে আয়নিত হয়, যার কারণে তাদের কেবির মান অনেক ছোট। বুঝতে পারছো? তো এই ছিল আজকের লেকচারের। তাহলে এখান থেকে তেমন অ্যাসিডের ক্ষারের বিয়োজন ধ্রুবক থেকে তেমন কোনো প্রশ্ন আসার মতো না। সর্বোচ্চ আসতে পারে ক্ষারের বিয়োজন ধ্রুবক কি, এইটাও তেমন আসবে না। আর তেমন যা কিছু আছে জাস্ট এমসিকিউর জন্য আর জানার জন্য। আর অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন পড়ছি। অ্যাসিডের তীব্রতার তুলনা আসতে পারে, ঠিক আছে? যেমন নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড বা সালফারিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড কোনটি তীব্র অ্যাসিড, এভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।